নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প সর্প অঙ্গুরীয়, লেখক নিহার রঞ্জন গুপ্ত। কয়েকদিন থেকেই দেখছিলাম কিরিটি একটা জাল দলিলের রহস্য উদ্ঘাটনের ব্যাপারে বিশেষভাবে ব্যস্ত আছে। গতকাল সন্ধ্যে থেকেই আকাশটা মেঘলা করে আছে, একটা থমথমে গুমোট গরম, প্রাণ যেন হাঁপিয়ে উঠছে। একটা চেয়ারের উপরে বসে সামনের একটা টিপয়ের উপরে একটা দলিল নিয়ে ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে কিরিটি আত্মসমাহিত হয়ে আছে। আমি আনমনে একটা ইংরাজি সাময়িক পত্রের পাতাগুলো বারবার প্রথম থেকে শেষ পর্যন্ত উল্টাচ্ছিলাম। সিঁড়িতে দ্রুত পায়ের শব্দ পাওয়া গেল। কিরিটি দলিলটা থেকে চোখ না তুলেই বলল, শ্রীমান জঙ্গলি বাহাদুর অত দ্রুত পদবিক্ষেপে আসছেন কেন? জঙ্গলি এসে ঘরে প্রবেশ করলো হাঁপাতে হাঁপাতে। কিরে, অত হাঁপাচ্ছিস কেন? কিরিটি পূর্ববৎ দলিলটার দিকে নজর রেখেই প্রশ্ন করল। বললাম বাবুর সঙ্গে দেখা হবে না, তা আমাকে মুখ খিচিয়ে মারতে এলো। হাঁপাতে হাঁপাতে জঙ্গলি বলল। মারতে এলো? বলিস কি রে, কে মারতে এলো? কে আবার? নিচে যে লোকটা এসেছে, একটা বড় গাড়িতে করে এসেছে, তো একেবারে মাথা যেন কিনে নিয়েছে। সত্যি তো। দেখ তো সুব্রত, কে এমন অভদ্র ব্যক্তি এলেন? কিরিটি কথাটা আমাকে বলল। অগত্যা সোফা ছেড়েই উঠতে হলো। নিচে গিয়ে দেখি সর্বনাশ, এ যে নবীপুর স্টেটের রাজা বাহাদুর স্বয়ং। মহারাজ আপনি? হ্যাঁ। আচ্ছা, অভদ্র চাকর তো আপনাদের। বলছি বিশেষ জরুরি কাজ আছে, মিস্টার রায়ের সঙ্গে দেখা করতে যাই। তা বলল বাবু ব্যস্ত, দেখা হবে না। আসুন আপনি, ওর কোনো দোষ নেই, ওর ওপরে ওই রকমই আদর্শ ছিল। রাজা বাহাদুরকে নিয়ে ওপরে চললাম। ঘরের মধ্যে প্রবেশ করতেই কিরিটি সাদর আহ্বান জানালো। কি সৌভাগ্য! আসুন আসুন। রাজা বাহাদুর কিরিটির আহ্বানে আসন গ্রহণ করলেন। আপনার সঙ্গে প্রাইভেট কথা ছিল মিস্টার রায়। কিরিটি কাগজটা সরিয়ে রেখে সহাস্য মুখে বলল, বলুন। সুব্রত আমার দক্ষিণস্থ, আপনি তো জানেন, নির্ভয়ে বলুন। সেবারে আমার উইলের ব্যাপারে বুঝেছি আপনার বুদ্ধিটা বেশ প্রখর, তাই আপনার কাছেই এলাম। আমার সেই ঝানু নায়েবটাকে আপনার মনে আছে তো? ষড়যন্ত্র করে সে আমার বোকা ছেলেটার সঙ্গে তার মেয়েটির বিবাহ দিয়ে আমার সমস্ত সম্পত্তিটা বাগাবার চেষ্টায় ছিল। হ্যাঁ, মনে আছে বই কি। কিরিটি মৃদু হাস্যের সঙ্গে জবাব দিল। এটাও সেই শয়তানেরই কীর্তি। আই অ্যাম শিওর আমাদের বংশে একটা 5 পুরুষের সম্পত্তি আংটি ছিল, সাপ আংটি। সাপের 2 চোখে 2 হিরে বসানো। মূল্য তার অবশ্য এমন কিছু হবে না, কিন্তু ওটাই আমাদের ঘরের লক্ষ্মী। এক কাপালিক আমাদের পূর্বপুরুষকে দান করেছিলেন এবং বলেওছিলেন ওই আংটিটা যতকাল আমাদের ঘরে থাকবে, আমাদের সৌভাগ্যলক্ষ্মীও ততকাল আমাদের ঘরে অচলা থাকবেন। বুঝতেই পারছেন। হ্যাঁ বলুন। সেই আংটিটা ওই শয়তান চুরি করেছে। চুরি করেছে? আংটিটা কোথায় ছিল? কোথায় আবার থাকবে, আমার ডান হাতের অনামিকাতেই ছিল। সহসা কিরিটি রাজবাহাদুরের হাতের দিকে তাকিয়ে বলল, কিন্তু আপনার হাতে যে আংটিটা দেখছি।
তো ইমিটেশন, নকল আংটি। কাল রাতেই প্রথম টের পেলাম। ওকে আমি খুনই করে ফেলতাম, কিন্তু শেষ পর্যন্ত হাঁদা গঙ্গারামটার জন্যই পারিনি। ও বেটা একেবারে বেঁকে বসেছে, ওই মেয়েটাকে ছাড়া আর কাউকে বিয়েই করবে না। তা বুঝলেন কি করে যে ওই আংটিটা আসল নয় নকল? কিরিটির কথায় রাজা বাহাদুর যেন একেবারে ক্ষেপে গেলেন। তিনি কীভাবে বললেন, আসল আংটিটা আমি চিনি না? আজ 24 বছর ধরে যে আংটিটা ব্যবহার করছি, দেখুন না। বলতে বলতে আঙুল থেকে আংটিটা খুলে কিরিটির সামনে এগিয়ে দিতে দিতে বললেন, সাপের চোখের পাথর দুটো কি হিরে? ও তো কাঁচ, সামান্য কাঁচ। কিরিটি আংটিটা তুলে নিয়ে দেখতে লাগলো। আমিও আংটিটা ভালো করে দেখবার জন্য ঝুঁকে পড়লাম। আসল কি নকল জানি না, আংটিটা কিন্তু সত্যিই অপূর্ব। দুটি সাপ পরস্পরকে পেঁচিয়ে উঠেছে, একটি সাপের মাথা আর একটি সাপের মাথার পাশাপাশি। দুটি সাপের বাইরের দিকের একটি করে চোখে পাথর বসানো। এটা নকল? হ্যাঁ হ্যাঁ, বললাম তো আপনাকে। তাছাড়া দেখুন না, আংটিটা দেখলেই বোঝা যায় একেবারে নতুন, ভেতরের দিকে একটুও ক্ষয় হয়নি। সত্যি রাজা বাহাদুরের কথাই ঠিক। শয়তানটাকে আমি ছাড়িনি, প্রাসাদেই আটকে রেখেছি। আমি স্থির নিশ্চিত ও ছাড়া আংটি আর কেউ নেয়নি, নিতে পারেই না। ওর গহ্বর থেকে আংটিটা আপনাকে উদ্ধার করে দিতে হবে। যত টাকা আপনি চান আমি দেব। কিন্তু না না মিস্টার রায়, আপনি আর কিন্তু করবেন না, আংটিটা আপনাকে উদ্ধার করে দিতেই হবে। ধরুন আপনার অনুমান যদি সত্যিই হয়, নায়েবজি যদি আংটিটা চুরি করে থাকেন, সেটা কি আর তিনি কাছে রেখেছেন? তার বাড়ির ঘরদোর সার্চ করলেন না কেন? বাড়িঘর চালচুলো আছে নাকি ওর কিছু? আমার প্রাসাদেই তো থাকে ফ্যামিলি নিয়ে। ও, তা ওকে জিজ্ঞাসা করেছিলেন? করিনি, ভয় পর্যন্ত দেখিয়েছি। বেটা ঝানু, কেবলই বলে জানি না। এমনও হতে পারে সত্যি সত্যিই উনি আংটিটা নেননি। নেননি মানে? ওই নিশ্চয় নিয়েছে, তাছাড়া আর কার এত বড় বুকের পাটা হবে? আপনি আমার সঙ্গে চলুন, আপনার কাছে নিশ্চয়ই ওর জারি জুরি খাটবে না, আংটি বের করে দিতে পথ পাবে না। এখন তো ঠিক সময় করে উঠতে পারছি না রাজা বাহাদুর, কাল সকালের দিকে যাব। কাল সকালে? হ্যাঁ, যদি সত্যি আংটি তিনি নিয়ে থাকেন এবং আপনার এখানেই তিনি থাকেন, তাহলে আংটি ওই প্রাসাদের মধ্যেই আছে, অন্য কোথাও যায়নি। আর আংটি ওর কাছে থাকলে খুঁজে বের করে নিতে এমন কিছুই কষ্ট হবে না। হ্যাঁ, ভালো কথা। আপনি যে আমার কাছে এসেছেন, উনি তা জানেন কি? না, ঘুণাক্ষরেও কাউকে জানতে দিইনি সে কথা। বেশ, তবে সেই কথাই রইল। আপনি এখন যান, কাল সকালে আমি যাব। পরের দিন প্রত্যুষেই আমরা নবীপুর স্টেটের দিকে রওনা হলাম। বুঝে উঠতে পারছিলাম না, আংটিটা যদি সত্যিই সেই ভদ্রলোক চুরি করে থাকেন, তবে সেটা কিরিটি খুঁজে বের করবে সেটা কেমন করে? ছোট্ট একটা আংটি খুঁজে বের করা কি সহজ? অত বড় একটা প্রাসাদের মধ্যে এই যে খড়ের গাদায় ছুঁচ খুঁজে বেড়াবার মতো। কিন্তু কিরিটি যেন একান্ত নির্বিকার, কোনো দুশ্চিন্তাই যেন তার সেই ব্যাপারে নেই। গাড়ি চালাচ্ছিল হীরা সিং, আমরা দুজনে পশ্চাতের সিটে বসে পাশাপাশি। হঠাৎ আমিই প্রশ্ন করলাম, যাচ্ছিস তো, আংটি খুঁজে বের করতে পারবি তো?
চেষ্টা করে দেখতে ক্ষতি কি? রাজা বাহাদুর যা বলে গেলেন, যদি আসলে ব্যাপারটা তাই হয়, তবে রামগতি মুখুজ্জের হাত থেকে আংটিটা উদ্ধার করতে খুব বেশি বেগ পেতে হয়তো হবে না। আমার বক্তব্য হচ্ছে, তুই যখন সেখানে যাচ্ছিস তখন নিশ্চয়ই লাইন অফ অ্যাকশন একটা মনে মনে এঁকে নিয়েছিস। না রে না, আসল কথা কি জানিস? ওই বদ্ধ পাগল রাজা বাহাদুরকে আমার বড্ড ভালো লাগে। গতবারে সেই উইল চুরি সংক্রান্ত ব্যাপারের পর থেকেই কেমন যেন ওর ওপরে আমার একটা দুর্বলতা জন্মে গিয়েছে। স্রেফ সেই দুর্বলতাই আমাকে আজ নবীপুরে টেনে নিয়ে যাচ্ছে। তাছাড়া আরও একটা কথা আছে, রাজা বাহাদুর যে সর্প অঙ্গুরীয়র কথা বললেন, সেই অঙ্গুরীয়টার কথা বহুদিন পূর্বে একবার আমি আমার এক বন্ধুর মুখে শুনেছিলাম। কীরকম? 4 পুরুষ আগে চৌধুরী বংশের সনাতন চৌধুরী নবাবের দরবারে সামান্য টাকা মাইনে চাকরি করতেন। লোকটার দান ধ্যানের প্রচুর হাত ছিল। একবার এক কাপালিককে নদীর স্রোত থেকে সনাতন চৌধুরী বাঁচান। কথিত আছে সেই কাপালিকই নাকি সন্তুষ্ট হয়ে সনাতন চৌধুরীকে ওই মন্ত্রপুত সর্প অঙ্গুরীয়টি দেন, এবং সেই থেকেই চৌধুরী বংশের সৌভাগ্যের সূত্রপাত হয়েছে, এবং কালক্রমে নবাব দরবার থেকে উনি রাজা উপাধি লাভ করেন। ওই সঙ্গে নবীপুরের জমিদারিও চাকরান হিসাবে লাভ করেন। তুই তো জানিস, মন্ত্রতন্ত্র আমি ওসব মানি না, বিশ্বাসও করি না। শুনেছি আংটিটা নাকি মন্ত্রপুত এবং অদ্ভুত ক্ষমতাও আছে আংটিটার। তাই তো যদি আংটিটা খুঁজে পাওয়া যায়, একবার দেখবার ইচ্ছা আছে। এতক্ষণে কিছুটা বোঝা গেল। নবীপুর স্টেটে যখন এসে আমরা পৌঁছলাম, তখন বেলা অপরাহ্ন। প্রায় সে আমলের তৈরি প্রকাণ্ড প্রাসাদ অতীত স্থাপত্য শিক্ষার সাক্ষ্য দিচ্ছে। কাছারি বাড়িতেই রাজা বাহাদুর আমাদের জন্য অপেক্ষা করছিলেন। স্বাগত সম্ভাষণ জানালেন তিনি। বাইরে কাছারি ঘরে কর্মচারীরা সব কাজ নিয়ে ব্যস্ত। রাজা বাহাদুর আমাদের সঙ্গে করে নিয়ে একেবারে তার খাস কামরায় উপস্থিত হলেন। 2-4টে কথাবার্তার পর রাজা বাহাদুর হঠাৎ এক সময় বললেন, আমি আপনাকে কাল বলিনি মিস্টার রায়, ওই শয়তানটাই আমার আংটিটা চুরি করেছে। ইডিয়েট রুনুটা আজ সকালে সে কথা স্বীকার করেছে। সত্যি? হ্যাঁ, ডাকাচ্ছি সেই গর্ধবটাকে, আপনি নিজেই জিজ্ঞাসা করে দেখুন না। ভৃত্যকে দিয়ে রাজা বাহাদুর তক্ষুনি তার একমাত্র পুত্র রনেন চৌধুরীকে ডেকে পাঠালেন। রনেন চৌধুরীর বয়স 23-24-এর বেশি হবে না। অত্যন্ত সুশ্রী চেহারা, তবে চোখে মুখে কেমন যেন একটা বোকা বোকা ভাব। দেখলেই অত্যন্ত গোবেচারা টাইপের বলে মনে হয়। বসুন রনেনবাবু। কিরিটি রনেন চৌধুরীকে বসবার জন্য আহ্বান জানালো। রনেনবাবু একটা খালি চেয়ার টেনে নিয়ে বসলেন। অতঃপর কিরিটি রাজা বাহাদুরের দিকে তাকিয়ে বলল, যদি কিছু মনে না করেন রাজা বাহাদুর, আমি ওকে আপনার অনুপস্থিতিতে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে চাই। বেশ, করুন। বলতে বলতে হঠাৎ ছেলের দিকে তাকিয়ে রাজা বাহাদুর বললেন, নাও লিসন, যদি মিস্টার রায়ের কাছে কোনো কথা গোপন করবি তো একসঙ্গে তোকে আর তোর ওই শ্বশুরকে গুলি করে মারবো, পাশাপাশি দাঁড় করিয়ে, মনে থাকে যেন। অতঃপর রাজা বাহাদুর প্রস্থান করলেন। কিরিটি 2-4টে অন্য কথার পর কুমার বাহাদুরকে সোজা একেবারে বলল, আপনি বোধহয় শুনে থাকবেন কুমার,
আপনাদের বংশের সমস্ত সৌভাগ্যের মূল সর্প অঙ্গুরীয়টি আপনার বাবার আঙুল থেকে কিছুদিন আগে চুরি গেছে। জানি, মৃদু কণ্ঠে জবাব দিল কুমার। এও নিশ্চয় জানেন আপনাদের বংশের অনেকখানি প্রেস্টিজও ওই সর্প অঙ্গুরীয়টির সঙ্গে জড়িত হয়ে আছে। জানি, আবার সেই পূর্বের মতো ছোট্ট সংক্ষিপ্ত জবাব। আপনার বাবা মানে রাজা বাহাদুরের ধারণা আপনাদের নায়েব রামগতিবাবুই নাকি। কিন্তু সে সম্পর্কে আপনার কি ধারণা, সেইটুকু কেবল আপনার কাছ থেকে আমি জানতে চাই। আংটিটা তিনিই নিয়েছেন, তবে এটা বুঝতে পারছি না কি করে তিনি নিলেন বাবার হাত থেকে আংটিটা। আপনার বাবার শয়নকক্ষে কি ওর যাতায়াত ছিল? হ্যাঁ, তা কখনো কখনো জানবই কি। তবে যে সময় আংটিটা চুরি গেছে বলে বাবার ধারণা, তার মাসখানেক আগে থাকতেই তো তিনি ডান পাটা ভেঙে শয্যাশায়ী হয়ে আছেন। শয্যাশায়ী হয়ে আছেন ডান পা ভেঙে? কিরিটি হঠাৎ পাল্টা প্রশ্ন করে। হ্যাঁ, মাস দেড়েক হবে। হঠাৎ একদিন দোতলা সিঁড়ি থেকে নামতে গিয়ে পা স্লিপ করে পায়ের হাড় ভেঙে যায়। সেই থেকেই তিনি পা প্লাস্টার করে শয্যাশায়ী হয়ে আছেন। কোথায় তিনি থাকেন? শুনেছি আপনাদের এই প্রাসাদের মধ্যেই নাকি তিনি। হ্যাঁ, প্রাসাদের উত্তর মহলে তিনি থাকেন। একটা কথা কুমার বাহাদুর, আপনি জানলেন কি করে যে আংটিটা তিনিই নিয়েছেন? গতকাল সন্ধ্যায় আমি বাবার সন্দেহ সম্পর্কে প্রশ্ন করায় বললেন আংটিটা নাকি তাঁর কাছেই আছে। আমাদের বিবাহের দিন তিনি আমাকে সেটা আবার ফিরিয়ে দেবেন। আর একটা কথা, যদি কিছু মনে না করেন কুমার বাহাদুর, তো জিজ্ঞাসা করি। করুন। রামগতিবাবুর মেয়েটিকে কি সত্যিই আপনি বিবাহ করতে চান? হ্যাঁ, মিনুকে আমি ভালোবাসি, কিন্তু বাবা মত দিচ্ছেন না কিছুতেই। তার অমতের কোনো কারণ আছে বলে আপনার মনে হয়? বাবা বলেন বংশে ওরা নাকি আমাদের থেকে ছোট, কিন্তু আজকাল ওসব ব্যাপার কেউ মানে নাকি। আচ্ছা, আপনি এবার যেতে পারেন। কুমার রনেন এরপর নমস্কার জানিয়ে কক্ষ হতে নিষ্ক্রান্ত হয়ে গেলেন। রাজা বাহাদুরের সাহায্যেই পথ চিনে আমরা উত্তর মহলে রামগতিবাবুর কক্ষে প্রবেশ করলাম। ঘরখানি বেশ প্রশস্ত এবং মূল্যবান সাজসজ্জায় সজ্জিত। একটা পালঙ্কের উপরে রামগতিবাবু শুয়েছিলেন এবং তার মাথার ধারে বসে অপরূপ রূপলাবণ্যময়ী একটি কিশোরী তাকে বই পড়ে শোনাচ্ছিল। বুঝলাম ওই কিশোরী রামগতিবাবুর কন্যা এবং কুমার বাহাদুর ওই কিশোরীটিকেই বিবাহ করতে চান। আমরা ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিশোরী নিঃশব্দে ঘর থেকে বের হয়ে গেল। রামগতি কিরিটিকে চিনতে পেরেছিলেন এবং বারেক মাত্র কিরিটির মুখের দিকে তাকিয়ে বললেন, কিরিটিবাবু আসুন আসুন, কি সৌভাগ্য! শেষ পর্যন্ত রাজা বাহাদুর আংটির ব্যাপারে আপনাকে টেনে নিয়ে এলেন। কিন্তু কি প্রয়োজন ছিল বলুন তো? রুনাকে তো আমি বলেইছি কাল আংটি আমার কাছেই আছে, বিবাহের দিনই সেটা ফেরত দেব। কিন্তু এটা কি আপনার নিছক জুলুম হচ্ছে না রামগতিবাবু? জুলুম? বলুন শঠে ষাট্টাং। বুড়োকে এবার বাগে এনেছি, বিয়ে দাও আংটি নাও। বলছেন আমি জুলুম করছি? কিন্তু জুলুম আমি করিনি, করছেন উনি। এতকাল সকলে জেনে এসেছে মিনুর সঙ্গে কুমারের বিবাহ হবে, আজ হঠাৎ উনি বেঁকে বসেছেন। এত কাণ্ডের পর এই বিবাহ না হলে আমার মেয়েটির কি দশা হবে সে কথা একবারও উনি ভাবছেন না। আংটিটা আপনি ফেরত দিয়ে দিন রামগতিবাবু।
আমি কিরিটি, আমি কথা দিচ্ছি এ বিবাহ যাতে হয় আমি তা করব। বিশ্বাস করি না মশাই, ও বাস্তু ঘুঘুকে একবার হাতের মুঠোর মধ্যে যখন এনেছি তখন কার্যোদ্ধার না হওয়া পর্যন্ত আর সে বস্তু আমি ফেরত দেব না। আমি বলছি তাতেও না? না, স্বয়ং ভগবান এসে বললেও না? এই আপনার শেষ কথা? সহসা কিরিটির কণ্ঠস্বরটা যেন কঠিন হয়ে ওঠে। হ্যাঁ। রামগতিবাবু? মশাই, এ আপনার উইল খুঁজে বের করা নয়, কঠিন ব্যঙ্গের সঙ্গে কথা কয়টি বললেন রামগতিবাবু। এবং আমারও সংকল্প শুনুন, আংটি না নিয়ে এ ঘর থেকে আমি বের হচ্ছি না, বজ্রকণ্ঠে কিরিটি বললে। বটে, বেশ, চেষ্টা করে দেখুন তাহলে। কিরিটি রামগতির কথার আর কোনো প্রত্যুত্তর না দিয়ে সোজা গিয়ে ঘরের একাধারে যে খালি চেয়ারটা ছিল সেটার ওপরে উপবেশন করল এবং একান্ত নির্বিকারভাবেই পকেট থেকে চামড়ার সিগারেট কেসটা বের করে একটা সিগারেটে অগ্নিসংযোগ করল। আগাগোড়া সমস্ত ব্যাপারটা কেমন যেন কটু ও তিক্ত মনে হলো। এ ঘরের আবহাওয়াটাও যেন হঠাৎ কেমন থমথমে ভারী হয়ে উঠেছে। কিরিটি একান্ত নির্বিকারভাবে বসে সিগারেট থেকে ধূমোদ্গীরণ করছেন। চক্ষু দুটি মুদ্রিত। আমি যেন কেমন বিহল হয়ে পড়লাম এবং বলতে লজ্জা নেই, বোকার মতোই ফ্যাল ফ্যাল করে ঘরের চতুর্পার্শ্বে তাকাতে লাগলাম। পূর্বেই বলেছি, ঘরটি বেশ সুন্দরভাবেই বহু মূল্যবান আসবাবে সুসজ্জিত। দুখানি দামি কাউচ, একটা আয়না বসানো আলমারি, একটা দেরাজ, একটা লোহার সিন্দুক। ভাবতে লাগলাম, নিজের অজ্ঞানেই রামগতি কোথায় সেই মূল্যবান অঙ্গুরীয়টি গোপন করে রাখতে পারে, কোথায় সেটা রাখা সম্ভব। হঠাৎ এমন সময় সেই কিশোরী মেয়েটি এক কাপ দুধ নিয়ে কক্ষ মধ্যে এসে প্রবেশ করল এবং বরাবর বাপের শয্যার সামনে এসে ধীর শান্ত কণ্ঠে বলল, বাবা, আপনার দুধ। এখন থাক মা, খিদে নেই। সে কখন খেয়েছেন? এখনও খিদে হয়নি বাবা? না মা, থাক, তুই বরং পানের ডিবেটা দিয়ে যা। কিশোরী দুধের কাপটা সামনের টিপয়ে নামিয়ে রেখে অদূরে দেরাজের উপরে রক্ষিত পানের ডিবেটা বাপের হাতে এনে তুলে দিল। দেখলাম রামগতির পান খাওয়ার অভ্যাসটা বেশ ভালোই আছে। দাঁত, মাড়ি ও ওষ্ঠের অবস্থা দেখলেই বোঝা যায় লোকটি একজন পাক্কা পানখোর। ডিবে থেকে গোটা পাঁচেক পান মুখের মধ্যে ঠেসে দিয়ে বালিশের গায়ে হেলান দিয়ে বেশ আরাম করে উঠে বসে বালিশের তলা থেকে হাতড়িয়ে একটা হাতির দাঁতের চৌকো জর্দার কৌটোই বোধহয় হবে ওটা বের করলেন। আয়েসের সঙ্গে পান চিবোতে চিবোতে জর্দার কৌটো থেকে জর্দা খানিকটা বের করে আলগোচে মুখগহ্বরে নিক্ষেপ করলেন। কিরিটির দিকে তাকালাম, দেখি কিরিটি আর চোখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে রামগতির দিকে। মিথ্যে কষ্ট করছেন রায়মশাই। হঠাৎ রামগতির কণ্ঠস্বরে চমকে ফিরে তাকালাম ভদ্রলোকের মুখের দিকে। অদ্ভুত একটা ব্যঙ্গ ও কৌতুক মিশ্রিত চাপা হাসির গর্ভোচ্ছ্বাস যেন সুস্পষ্ট হয়ে উঠেছে রামগতির। রামগতি আবার বলতে লাগলেন, তার চাইতে সেই রাজা বাহাদুরকে গিয়ে বলুন তাড়াতাড়ি ব্যাপারটা চুকিয়ে দিক, আংটি তিনি পেয়ে যাবেন। রামগতির কথার কোনো জবাব না দিয়ে কিরিটি এবারে কিশোরীর দিকে তাকিয়ে বলল, এদিকে এসো তো। কিশোরী এগিয়ে গেল কিরিটির দিকে। কি নাম তোমার? মিনু রানী।
তোমাদের মহলটা আমাকে একবার ঘুরিয়ে দেখাবে মিনু রানী? মিনু বাপের মুখের দিকে তাকালো। যা মা, ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আয়। রামগতি মেয়ের মুখের দিকে তাকিয়ে অনুমতি দিলেন। চলুন। এসো সুব্রত, মহলটা একবার ঘুরে দেখে আসা যাক। মিনুকে অনুসরণ করে আমরা দুজন দরজার দিকে অগ্রসর হলাম। হঠাৎ পিছন থেকে রামগতির গলা শোনা গেল, বেড প্যানটা ঠিক আছে তো মা বাথরুমে? হ্যাঁ বাবা। দরজাটা বাইরে থেকে ভিজিয়ে দিয়ে যাস মা। তিনজনে বাইরে বের হয়ে এলাম। মিনু দরজার কপাট দুটো টেনে দিল। হঠাৎ এমন সময় কিরিটি বিদ্যুৎ বেগে ঘুরে দাঁড়িয়ে বলল, তুই এগো সুব্রত, আমি ওপরে রাজা বাহাদুরের সঙ্গে একবার দেখা করে আসছি। সহসা কিরিটিকে মত পরিবর্তন করতে দেখে বুঝলাম বিশেষ কোনো উদ্দেশ্যে কিরিটি আমাদের ওই জায়গা থেকে সরিয়ে দিতে চায়। বিনা বাক্য ব্যয়ে দুজনে অগ্রসর হলাম। আগে আগে চলেছে মিনু, পশ্চাতে আমি তাকে অনুসরণ করে চলেছি। চকিতে পিছন ফিরে তাকাতে দেখলাম রামগতির ঘরের ভেজানো দ্বারের ফাঁকে চোখ দিয়ে কিরিটি কি যেন দেখবার চেষ্টা করছে। মিনিট কুড়ি বাদে যখন ঘরের মধ্যে ফিরে এলাম আমি একা, দেখি ঘরের মধ্যে কিরিটি একেবারে রামগতির শয্যা ঘেঁষে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে রামগতির দিকে তাকিয়ে। রামগতি শয্যার উপরে ঠিক পূর্ববৎ বসে এবং তাকিয়ে আছেন কিরিটির মুখের দিকে। এমন সময় রাজা বাহাদুর এসে কক্ষ মধ্যে প্রবেশ করলেন, তার সঙ্গে রাজবাড়ির গৃহ চিকিৎসক। এই যে রাজা বাহাদুর, আসুন। ইনিই আপনার পারিবারিক চিকিৎসক বুঝি? হ্যাঁ, ডাক্তার অধিকারী, রাজা বাহাদুর জবাব দিলেন। নমস্কার, আপনাকে একটু কষ্ট দিলাম ডাক্তার অধিকারী, কিরিটি বলল। না না, কষ্ট কি? ডাক্তার প্রত্যুত্তর দেন। আপনি ওর পায়ের প্লাস্টার করেছেন না? হ্যাঁ। প্লাস্টার দেখে মনে হচ্ছে দু একদিন আগে বোধহয় প্লাস্টারটা বদলানো হয়েছে। ডাক্তার যেন কিরিটির প্রশ্নে কেমন বিব্রত বোধ করেন। একটা ঢোক গিলে মৃদু কণ্ঠে বললেন, হ্যাঁ, 3 দিন আগে প্লাস্টারটা বদলে দিয়েছি। পায়ের ফ্র্যাকচার সেট হয়ে গিয়েছে? না এখনও, কিন্তু প্লাস্টারটাও আপনার ঠিক পারফেক্ট হয়নি। লক্ষ্য করলাম সহসা ডাক্তারের মুখখানা যেন কেমন একটু ফ্যাকাশে হয়ে গেল। আমতা আমতা করে ডাক্তার বললেন, কেন বলুন তো? অত ঢিলে কখনো প্লাস্টার হয়? তাতে করে প্লাস্টারিং করার এফেক্টই তো পাওয়া যাবে না। কি বলছেন আপনি? ঠিকই বলেছি। কয়েক বছর আগে আমার এক বন্ধুর ডান পায়ের একটা হাড় ফ্র্যাকচার হয়েছিল। তাকে 2 মাস হাসপাতালে প্লাস্টার করা অবস্থায় থাকতে হয়েছিল। এ সম্পর্কে আমার কিছু কিছু জ্ঞান আছে। তাছাড়া প্লাস্টারের ডান দিকটা কেমন যেন একটা সুপুরির মতো উঁচু হয়ে আছে। নির্বাক বিস্ময়ে স্থির দাঁড়িয়ে আমরা কিরিটির কথাগুলো শুনছিলাম। কিরিটির শেষ কথায় ডাক্তার যেন একেবারে বোবা হয়ে গিয়েছেন বলে মনে হলো। সহসা কিরিটির কণ্ঠস্বর জাদু মন্ত্রে যেন তীব্র কঠোর হয়ে উঠল। ডাক্তার, এক্ষুনি আমাদের সামনে রামগতির পায়ের প্লাস্টারটা কাটতে হবে। কিরিটির কথায় সহসা ঘরের মধ্যে বজ্রপাত হলো। কয়েকটা মুহূর্ত কঠিন পাথরের মতো স্তব্ধতা। প্লাস্টার কাটতে হবে? হ্যাঁ, কারণ ওই প্লাস্টারের মধ্যেই রাজা বাহাদুরের আংটি লুকানো আছে এবং আপনার সাহায্যেই উনি আংটিটা ওর মধ্যে লুকিয়ে রেখেছেন। রাজা বাহাদুর গর্জন করে উঠলেন, ইউ ট্রেজারাস ফেলো, আই শ্যাল শুট ইউ। রামদেও, হামারা রাইফেল লাও। সত্যি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। ফিরতি পথে
কিরিটিকে প্রশ্ন করতেই সে বলল, প্রথমটা আমিও ভাবিনি যে প্লাস্টারের মধ্যে আংটি লুকানো আছে। ঘর থেকে বের হয়ে আসবার সময় হঠাৎ শুনতে পেলাম রামগতি বাথরুমে যাবেন। তখন আমার মনে সন্দেহ লাগলো, পায়ে প্লাস্টার করা অবস্থায় কখনো কোনো পেশেন্ট পায়ে হেঁটে বাথরুমে যেতে পারে না, আর ডাক্তার তো অ্যালাউই করেন না। তাই তোদের সঙ্গে না গিয়ে দরজার ফাঁক দিয়ে দৃষ্টি দিতেই দেখলাম রামগতি অনায়াসেই হেঁটে বাথরুমে গেলেন। হঠাৎ আমার মনে পায়ের প্লাস্টারের কথাই উদয় হলো। অতি প্রকৃষ্ট স্থানে আংটিটা গোপন করে রাখবার জন্য। কিন্তু সঙ্গে সঙ্গে এও মনে হলো, প্লাস্টারের মধ্যে রাখতে হলে তাকে ডাক্তারের সাহায্য নিতে হবে। স্টেটের একজন সামান্য ডাক্তারকে কিছু অর্থ দিয়ে তার সাহায্য নেওয়া এমন কিছু বিচিত্র ব্যাপার নয়। সর্বোপরি ঘরের মধ্যে প্রবেশ করে রামগতির পায়ের প্লাস্টার ঢিলা দেখে ও নজর দিয়ে একটা জায়গায় উঁচু দেখতে পেয়ে প্লাস্টারের সম্বন্ধে আমার সন্দেহ ঘনীভূত হলো। অবিলম্বে রাজা বাহাদুরকে ডাকিয়ে ডাক্তারকে ডাকতে পাঠালাম এবং স্থির করলাম সোজা একেবারে ডাক্তারকেই চার্জ করব। সত্যি সে যদি অপরাধী হয় তবে সে আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। তারপর তো তুই দেখলি কেমন 2 2 4 মিলে গেল। অদ্ভুত বিশ্লেষণ শক্তি তোর কিরিটি। কিছু না, কমন সেন্স। একটু ভাবলে তুইও পারবি। শেষ কথাটা না বললে অন্যায় হবে। শেষ পর্যন্ত কিরিটির বিশেষ অনুরোধে রাজা বাহাদুর মিনুরানীকে পুত্রবধূ করতে স্বীকৃত হয়েছেন। তবে রামগতিকে ক্ষমা করেননি, তাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছেন। আজকের গল্পটি এখানেই শেষ হলো। ধন্যবাদ।